কারণ হচ্ছে যে অলরেডি রেকর্ড করা শুরু হলো। ওকে, দেখো আমি একটু প্রথমে বলতেছিলাম যেটা, তুমি যে কোনো কাজে সফলতা লাভ করতে চাইলে তোমাকে প্রথমে জানতে হবে হচ্ছে যে তুমি আসলে কি পড়বা কি বাদ দিবা, কি পড়বা কি বাদ দিবা, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা কি পড়বো কি পড়বো না এটা যদি না জানি তাহলে কিন্তু আমরা সাধারণত পরীক্ষায় ফেল করি। দেখো আজকে তোমাদেরকে ফাইনালি সবার উদ্দেশ্যে এটা বলে রাখবো যে তোমরা দুইটা জিনিস মনে রাখবা, একটা হচ্ছে তোমাদেরকে নিজেকে পড়তে হবে, আর একটা হচ্ছে সাধারণত আমরা পড়াইয়া দিই। তাহলে আমরা আসলে যা যা পড়াই সেই পড়ানোগুলোর মধ্যে কি কি পড়তে হয়। দেখো গ্রামারের অংশে পড়তে হয়, সেটা হচ্ছে ভাষা, ধ্বনি, ভাষা ধ্বনি, বর্ণ। মনে রাখবা এইটা হচ্ছে একটা আরেকটার সাথে লেজু, অর্থাৎ একটা আরেকটার সাথে লেজু করে কোশ্চেন করে। এখানে ভাষা থেকে, ধ্বনি থেকে, বর্ণ থেকে, একটা হচ্ছে একটা একটা বিকল্প। এবং এই তিনটা অধ্যায় থেকে দেখা যায় যা ধ্বনি তাই বর্ণ, এই তিনটা অধ্যায় থেকে দেখা যায় একটা অথবা দুইটা প্রশ্ন হচ্ছে। 2 নম্বর হচ্ছে ধ্বনির পরিবর্তন। এই ধ্বনির পরিবর্তন এইটা সম্পূর্ণ আলাদা একটা চ্যাপ্টার। এই ধ্বনির পরিবর্তন থেকে পরীক্ষায় প্রশ্ন করা হয়। কিন্তু মজাটা হচ্ছে যে ধ্বনির পরিবর্তন নতুন বই থেকে, বর্তমান বই থেকে টোটালি বাদ দিয়ে দেওয়া হয়েছে। তার মানে বর্তমান বইতে আমাদের কোনো ধ্বনির পরিবর্তন নেই, বর্তমান বইতে ধ্বনির পরিবর্তন নেই। এখন 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে নত্যবিধান সত্য বিধান। দেখো এই নত্যবিধান সত্য বিধানটাও আমাদের বই থেকে বাদ দিয়ে দেওয়া হলো। বাদ দেওয়া দিয়ে মানে বাদ দেওয়া হলেও তোমাদেরকে এটা পড়তে হবে। এটা পড়তে হবে এই কারণে যে বাংলা বানান শুদ্ধিকরণের জন্য আমাদের এই নত্যবিধান সত্যবিধান লাগে। কোথায় মূর্ধন্য ব্যবহৃত হয়, কোথায় মূর্ধন্য স ব্যবহৃত হয়, এই জন্য আমাদের নত্যবিধান সত্যবিধানটা লাগে। ধরো 4 নম্বর খুব গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে বাংলা বানান। কারণ এখন বাংলা বানানটা কেন লাগে, এখান থেকে দুইটা প্রশ্ন হয়। একটা হচ্ছে নিচের কোন বানানটি ভুল বা শুদ্ধ, আর একটা প্রশ্ন করা হয় যে একটা বাক্যের ভুল নির্ণয়। একটা বাক্যের মধ্যে সাধারণত বাংলা বানানের ভুল এটাও থাকে। এরপরে হচ্ছে সন্ধি। এরপরে কি সন্ধি, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন করা হয়। সন্ধি, দেখো সন্ধি থেকে পরীক্ষায় প্রশ্ন করা হয়। এরপরে হচ্ছে আমাদের অধ্যায়ের নাম সমাস। সমাস থেকে পরীক্ষায় প্রশ্ন করা হয়। এরপরে হচ্ছে প্রকৃতি প্রত্যয়। এই প্রকৃতি প্রত্যয় থেকে পরীক্ষায় প্রশ্ন করা হয়। প্রকৃতি প্রত্যয়। এরপরে হচ্ছে ধরো পদ, এই পদ থেকে পরীক্ষায় প্রশ্ন করা হয়। এরপরে হচ্ছে কারক, এই কারক থেকে পরীক্ষায় প্রশ্ন করা হয়। কারক থেকে প্রশ্ন করা হয়। এরপরে হচ্ছে বাক্য, এই বাক্য থেকে পরীক্ষায় প্রশ্ন করা হয়। এরপরে হচ্ছে তোমার বিরাম চিহ্ন, বিরাম চিহ্ন। এগুলো হচ্ছে প্রধান, মানে এই যে 11টা টপিকস মনে রাখবা, এই 11টা টপিকস হচ্ছে প্রধান টপিকস। মানে এগুলো থেকে সব থেকে বেশিবার পরীক্ষায় প্রশ্ন করা হয়ে থাকে। এখন এর সাথে কিছু অপ্রধান টপিকস আছে, তোমাদেরকে সেই অপ্রধান টপিকস গুলোর কথাও মনে রাখতে হবে যে কোনগুলা অপ্রধান টপিকস, মানে কোনগুলা থেকে পরীক্ষায় প্রশ্ন হয় কিন্তু মাঝে মাঝে, খুব বেশি নয়। তাহলে সেই অপ্রধান টপিকস গুলা যদি একটু দেখি, এর মধ্যে প্রথমে যেটা থাকে তার নাম হচ্ছে উপসর্গ। এই উপসর্গ হচ্ছে একটি অপ্রধান টপিকস। এরপরে যেটা থাকে তার নাম হচ্ছে তোমার দ্বিরুক্ত শব্দ। এই দ্বিরুক্ত শব্দ এইটাও একটা অপ্রধান টপিকস। এরপরে যেটা থাকে তোমার হচ্ছে খুব বেশি থাকে না, সংখ্যাবাচক শব্দ, মাঝে মাঝে সংখ্যাবাচক শব্দ। এরপরে হচ্ছে ধাতু, ধাতু এটাও তোমার অপ্রধান টপিকস। এরপরে হচ্ছে ক্রিয়ার কাল, ক্রিয়ার কাল এটাও হচ্ছে অপ্রধান টপিকস। তাহলে তোমাকে মনে রাখতে হবে এই 5টা টপিকস হচ্ছে অপ্রধান। এখন এই যে ধাতু, প্রকৃতি প্রত্যয় পড়তে গেলে এই ধাতুটা লাগে, কারণ ধাতু ছাড়া সাধারণত প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা যায় না। তাহলে এই 11টা মূল টপিকস আর 5টা হচ্ছে তার সহায়ক টপিকস। তার মানে এই 16টা অধ্যায়ের উপর কোনো স্টুডেন্ট যদি প্রিপারেশন নেয় তাহলে গ্রামারের যতগুলো কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো জবাব দিতে পারবে। তাহলে গ্রামারের জন্য মোটামুটি এই 16 টপিকস এর মধ্যেই পরীক্ষায় প্রশ্ন করা হয়। আর বাকিগুলো মুখস্থ বিদ্যা। সেখানে থাকে বিপরীত শব্দ, সেখানে থাকে পারিভাষিক শব্দ, সেখানে থাকে এক কথায় প্রকাশ, সেখানে থাকে বাগধারা, সেখানে থাকে সমার্থক শব্দ, সেখানে থাকে শুদ্ধিকরণ। ও ভুলে গিয়েছি, শুদ্ধিকরণ কিন্তু মুখস্থ বিদ্যার মধ্যে পড়বে। এবং তোমার এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, শুদ্ধিকরণ। এখান থেকে প্রত্যেক বছরই পরীক্ষায় প্রশ্ন হবেই হবে। যে কোনো ধরনের চাকরির পরীক্ষায় বলো, অ্যাডমিশন টেস্ট বলো, প্রতিযোগিতামূলক পরীক্ষা বলো, তাহলে এগুলোতে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবেই।
তাহলে আজকে আমরা আসলে 1 নম্বর অধ্যায় ভাষাধ্বনি বর্ণ দিয়ে শুরু করার কথা ছিল, কিন্তু কোনো কারণে আমি আজকে ঢাকায় পৌঁছাতে অনেক লেট করে ফেলেছি। তাই তোমার হচ্ছে যে 2 গ্রুপ মিলে আজকে আমি একটা অধ্যায় ঠিক করেছি, যেটা সবার জন্যই কমন টপিকস। এটা কমন টপিকস এই কারণে বললাম যে এইখান থেকে তোমার প্রিলিত প্রিলি রিটেনেও গুরুত্বপূর্ণ, মানে এখান থেকে প্রিলিতেও কোশ্চেন, এখান থেকে তোমার রিটেনেও কোশ্চেন করা হয়। এই অধ্যায়ের নাম কি? অধ্যায়ের নাম বাক্য। একটু বলি, যারা অ্যাডমিশন টেস্ট শেষ করে পরবর্তীতে বিসিএস এ যাবে, তোমাদেরও এই বাক্য অধ্যায়টা এতটাই গুরুত্বপূর্ণ যে এই বাক্য থেকে বিসিএস দিবা, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবা, নিবন্ধন পরীক্ষা দিবা, সব ধরনের পরীক্ষায় প্রশ্ন করা হবে বাক্য থেকে। এবং সেখানে এমসিকিউ এখান থেকেও তো পরীক্ষায় প্রশ্ন হয়ই, সেই সাথে লিখিত পরীক্ষায়, এই লিখিত পরীক্ষায় এখান থেকে 6টা প্রশ্ন করা হয়। এবং সেই সাথে বাক্য শুদ্ধিকরণও লিখিত পরীক্ষায় 6টা প্রশ্ন করা হয়। আবার যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তাদেরও এই বাক্য থেকে পরীক্ষায় প্রশ্ন করা হয় বাক্য শুদ্ধিকরণ, এবং সেখানেও তোমাদের 5 নম্বর থাকে। তাহলে এই বাক্য অধ্যায়টা এত গুরুত্বপূর্ণ, তাই আজকে সবাই এই অধ্যায় দিয়েই পড়াটা শুরু করব আমরা। তাহলে তোমরাও খাতায় হেডলাইন দিবে বাক্য। হ্যাঁ, হেডলাইন বাক্য। আর কেউ যদি মিউট না করে থাকো, একটু কষ্ট করে মিউটটা করে নাও প্লিজ, কারণ মানে তোমার শব্দ যেন আরেকজনের কানে না যায়। হেডলাইনটা হচ্ছে বাক্য। তাহলে বাক্য কাকে বলে? স্টার দিয়ে লিখবা। বাক্যকে বলা হয়, বাক্যকে বলা হয় ভাষার মূল উপকরণ। বাক্যকে বলা হয় ভাষার মূল উপকরণ। তাহলে বাক্যকে বলা হয়ে থাকবে ভাষার মূল উপকরণ, কারণ আমরা জানি বাক্য গঠনের জন্য শব্দ দরকার হয়, আর শব্দ গঠনের জন্য দরকার হয় ধ্বনি। তার মানে এই ধ্বনির সাহায্যে গঠিত হয় শব্দ, শব্দের সাহায্যে গঠিত হয় বাক্য। এই জন্য বাক্যের মধ্যে ধ্বনি থাকে, বাক্যের মধ্যে শব্দ থাকে, সব থাকে বলেই বাক্যকে বলা হয় ভাষার মূল উপকরণ। তাহলে বাক্য কাকে বলে? আমরা বলতে পারি দুই বা ততোধিক, দুই বা ততোধিক ধ্বনি, দুই বা ততোধিক ধ্বনি, সরি, দুই বা ততোধিক শব্দ, দুই বা ততোধিক শব্দ পাশাপাশি, দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে পূর্ণ অর্থ প্রকাশ করলে, পূর্ণ অর্থ প্রকাশ করলে, দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে পূর্ণ অর্থ প্রকাশ করলে, দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে পূর্ণ অর্থ প্রকাশ করলে, অথবা বক্তার মনের ভাব পূর্ণরূপে প্রকাশ পেলে, অথবা বক্তার মনের ভাব, অথবা বক্তার মনের ভাব পূর্ণরূপে, পূর্ণরূপে প্রকাশ পেলে, বক্তার মনের ভাব পূর্ণরূপে প্রকাশ পেলে তাকে বাক্য বলে, তাকে বাক্য বলে। তাহলে বাক্য কি? বাক্য হচ্ছে দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে পূর্ণ অর্থ প্রকাশ করলে, অথবা বক্তার মনের ভাব পূর্ণরূপে প্রকাশ পেলে তাকেই বলা হয় বাক্য। এখন প্রশ্ন, একটি বাক্য অর্জনে কতগুলো পদ দরকার তা কিন্তু নিয়ন্ত্রিত নয়, মানে সুনির্ধারিত নয়। বাক্য অর্জনে কতগুলো শব্দ দরকার, বাক্য অর্জনে কতগুলো পদ দরকার, এটা তোমাকে পৃথিবীর কেউ কোনোদিন বলে দিবে না। অর্থাৎ যেখানে গিয়ে তোমার মনের ভাবটা সম্পন্ন হবে সেটাই হচ্ছে বাক্য। সেখানে তুমি 2টা শব্দ দিয়ে তোমার মনের ভাব প্রকাশ করতে পারো, সেখানে তুমি 3টা শব্দ দিয়ে তোমার মনের ভাব প্রকাশ করতে পারো, সেখানে তোমার 5টা শব্দ দিয়েও তোমার মনের ভাব প্রকাশ করতে পারো। অর্থাৎ মনের ভাব প্রকাশিত হলেই আমরা সেটাকে বাক্য বলে থাকি। তাহলে এই বাক্যের গঠনটা কি? স্টার দিয়ে লিখবো বাক্যের গঠন। বাক্যের গঠন, বাক্য কি করে গঠিত হয়? বাক্যের গঠন হচ্ছে কর্তা, কর্তা প্লাস কর্ম প্লাস ক্রিয়া। তাহলে কর্তা, কর্ম এবং ক্রিয়া, এই 3টা মিলে গঠিত হয় বাক্য। কারণ বাক্যের মধ্যে কর্তা থাকে, কর্ম থাকে এবং ক্রিয়াপদ থাকে। তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ইংরেজি বাক্যের ক্রিয়াপদ থাকে হচ্ছে মাঝে, আর বাংলা বাক্যের ক্রিয়াপদ থাকে হচ্ছে শেষে। যেমন আই ইট রাইস,
আই ইট, ইট মানে খাওয়া, এটা ইংরেজি বাক্যে মাঝে বসছে। আর বাংলায় আমরা বলি আমি ভাত খাই, খাইটা শেষে বসে। তাহলে এটা হচ্ছে বাক্যের গঠন। এখন প্রশ্ন, এই বাক্যের অপরিহার্য অঙ্গ কি? মনে রাখবা, বাক্যের একটা উপাদান আছে যেটা বাক্যের মধ্যে সবসময় লাগবেই, মানে এই পদ ছাড়া কোনোদিন সেটা বাক্য হতে পারে না। এর নাম হচ্ছে ক্রিয়াপদ। তাহলে বাক্যের অপরিহার্য অঙ্গ, বাক্যের অপরিহার্য, বাক্যের অপরিহার্য অঙ্গ হচ্ছে ক্রিয়াপদ। তাহলে বাক্যের অপরিহার্য অঙ্গ হচ্ছে ক্রিয়াপদ। তার মানে ক্রিয়াপদ ছাড়া কখনো কোনো বাক্য হতে পারে না। মানে ক্রিয়াপদ লাগবে, ক্রিয়াপদ ছাড়া কখনো কোনো বাক্য হতে পারে না। আমরা যত বাক্যই পড়বো সেই বাক্যগুলোর মধ্যে দেখবো যে আমাদের ক্রিয়াপদ লাগবে, কারণ ক্রিয়াপদই হচ্ছে বাক্যের প্রধান অপরিহার্য অঙ্গ। কারণ ক্রিয়াপদ যদি নাই থাকে তাহলে তোমার বাক্যের অর্থ কখনো সুস্পষ্টতা পাবে না। তুমি বললা আমি ভাত, বলে তুমি চুপ করে রয়ে গেলা, তুমি আর কিচ্ছু বললা না। তাহলে তুমি ভাত, তুমি কি নিজে ভাত, নাকি তুমি ভাত রাঁধো, নাকি তুমি ভাত খাও, নাকি তুমি ভাত বিক্রি করো? কিচ্ছু বলা হয়নি। এই জন্য বলা হয় ক্রিয়াপদই হচ্ছে বাক্যের সেই প্রধান অপরিহার্য অঙ্গ। তাহলে এই এই যে আমরা গঠন যেটা লিখছি, এই তিনটাকে বলা হয়ে থাকে সাধারণত বাক্যের তিনটি অংশ। মনে রাখবা এগুলা ছাড়া কোনোদিনই মানে বাক্য হতে পারে না। তাহলে প্রতিটি বাক্যকে কয়টি অংশে ভাগ করা যায়? স্টার্ট দিয়ে লিখবো, প্রতিটি বাক্যকে দুইটি অংশে ভাগ করা যায়। প্রতিটি বাক্যকে দুটি অংশে ভাগ করা যায়। তাহলে প্রতিটি বাক্যকে দুটি অংশে ভাগ করা যায়। তাহলে আমরা যদি বলি যে বাক্যকে আমরা কয় অংশে ভাগ করতে পারি? দুইটি। তার মানে একটি বাক্যের অংশ কয়টি? তোমাদেরকে মনে রাখতে হবে যে একটি বাক্যের অংশই হচ্ছে দুইটি। এক হচ্ছে উদ্দেশ্য, দুই হচ্ছে বিধেয়। তাহলে এক হচ্ছে উদ্দেশ্য, দুই হচ্ছে বিধেয়। তাহলে এক হচ্ছে উদ্দেশ্য, দুই হচ্ছে বিধেয়। তাহলে উদ্দেশ্য কি? বাক্যের যে অংশে মানে কারো সম্পর্কে বলা হয় মূলত এর নামই হচ্ছে উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্যের মধ্যে লিখবা বাক্যের যে অংশে, বাক্যের যে অংশে কারো সম্পর্কে, কারো সম্পর্কে বলা হয়। তাহলে বাক্যের যে অংশে কারো সম্পর্কে বলা হয় তাকেই বলা হয় উদ্দেশ্য। বাক্যের যে অংশে কারো সম্পর্কে বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য। আমরা উদাহরণ একটু পরে দেব। তাহলে বিধেয় কাকে বলে? আমরা লিখবো বাক্যের যে অংশে, বাক্যের যে অংশে, বাক্যের যে অংশে উদ্দেশ্য সম্পর্কে, উদ্দেশ্য সম্পর্কে, বাক্যের যে অংশে উদ্দেশ্য সম্পর্কে কিছু বলা হয়। তাহলে বাক্যের যে অংশে উদ্দেশ্য সম্পর্কে কিছু বলা হয়, তাহলে বাক্যের যে অংশে উদ্দেশ্য সম্পর্কে কিছু বলা হবে মূলত সেটাকেই বলা হবে তোমার বিধেয়। এখন এই দুইটা মিলে আমরা একটা উদাহরণ দিব, একটা উদাহরণ দিয়ে আমরা এটা ক্লিয়ার করব। তাহলে সেটা কি? যেমন গোলাপটি লাল, গোলাপটি লাল, গোলাপটি লাল। এই বাক্যে কার সম্পর্কে বলা হচ্ছে? এই বাক্যে বলা হচ্ছে গোলাপটি সম্পর্কে, অর্থাৎ বিবরণ দেওয়া হচ্ছে গোলাপ সম্পর্কে। তাহলে গোলাপ হচ্ছে এই বাক্যের উদ্দেশ্য, গোলাপ হচ্ছে এই বাক্যের উদ্দেশ্য। গোলাপ সম্পর্কে যা বলা হচ্ছে তা হচ্ছে লাল। তাহলে তোমার এই শব্দটা হচ্ছে বিধেয়। তাহলে লালটা হচ্ছে বিধেয় আর গোলাপটি হচ্ছে উদ্দেশ্য। লালটা হচ্ছে বিধেয়, গোলাপটি হচ্ছে উদ্দেশ্য। তাহলে যদি বাক্য ছোট হয় তাহলে আমাদের তোমার উদ্দেশ্য এবং বিধেয় চেনা সহজ হয়। কারণ বাক্য ছোট হলে উদ্দেশ্য বিধেয় চেনা কেন সহজ হয়? সহজ হয় এই কারণে যে যেহেতু পদ কম, মানে শব্দ কম, সুতরাং সেখানে
মানে চেনা বা মনে রাখা এটা সহজ। কিন্তু যদি কোথাও বাক্য বড় হয়, যদি কোথাও তোমার বাক্য বড় হয়, তাহলে কিন্তু চেনা কঠিন। আর বাক্য বড় হলে আসলে চেনাটা কঠিন কেন হয় সেটা একটু বলি। যদি বাক্য বড় হয় তাহলে আমাদের পক্ষে সেটা চেনা কঠিন হয়ে যাবে। একটা বাক্য যদি আমরা লিখি, ধরো বললাম হাশেমের ভাই, হাশেমের ভাই কাশেম, হাশেমের ভাই কাশেম গাছের তলে, গাছের তলে বসে বই পড়ছে। আমরা বললাম হাশেমের ভাই কাশেম গাছের তলে বসে বই পড়ছে। আচ্ছা, এখন প্রশ্ন যে এই বাক্যের, তাহলে এই বাক্যের তোমার হচ্ছে উদ্দেশ্য কোনটা? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এই বাক্যের উদ্দেশ্য কোনটা। এখন দেখো, আমি যদি তোমাদেরকে ওই প্রশ্ন করি এই বাক্যের উদ্দেশ্য কোনটা, একটু কমেন্টসে লেখো তো, কারণ শব্দগুলো আমি শুনবো না। সুতরাং আনমিউট করবে না কেউ, মিউট করা আছে মিউটই থাকুক, আনমিউট করবে না, শুধু কমেন্টসে লেখো এই বাক্যের যে তোমার উদ্দেশ্য কোনটা। গুড। দেখো, এই বাক্যের কাসেম হচ্ছে উদ্দেশ্য, মানে হাসেমের ভাই কাসেম বই পড়ছে, তাহলে এই বই পড়ছে হচ্ছে বিধেয়, তাহলে কাসেম হচ্ছে উদ্দেশ্য আর বই পড়ছে হচ্ছে বিধেয়। তাহলে এইটা উদ্দেশ্য, এটা বিধেয়। এখন প্রশ্ন, এই যে হাশেমের ভাই, তাহলে হাশেমের ভাইটা কি? মনে রাখবা এখানে কাশেম সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া আছে। কাশেমটাকে, কাশেম হচ্ছে হাশেমের ভাই, তাহলে এইটুকুকে বলা হয় উদ্দেশ্য প্রসারক, এইটুকুকে বলা হয় উদ্দেশ্য প্রসারক। মানে উদ্দেশ্যকে বড় করলে, উদ্দেশ্যকে বড় করে বললে তাকে বলা হয় উদ্দেশ্য প্রসারক। তাহলে দেখো, যদি উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া হয় তাকে বলা হয় উদ্দেশ্য প্রসারক। তার যে বিধেয় বই পড়ছে, কোথায় বসে বই পড়ছে? গাছের তলে বসে, তাহলে এইটুকুকে বলা হয় বিধেয় প্রসারক, বিধেয় প্রসারক। অর্থাৎ যদি বিধেয়কে বড় করে তোলা হয় তাকে বলা হয় বিধেয় প্রসারক, আর উদ্দেশ্যকে বড় করে তোলা হলে তাকে বলা হয় উদ্দেশ্য প্রসারক। ওকে, তাহলে এইটুকু তোমাদের একটু মনে রাখতে হবে। এরপর গঠনগত দিক থেকে বাক্য তিন ভাগে বিভক্ত। শোনো একটু, আমরা আগে জানতাম যে গঠন বিবেচনায় বাক্য হচ্ছে তিন প্রকার। সেই সময় পড়তাম সরল বাক্য, তারপরে হচ্ছে জটিল বাক্য, তারপরে হচ্ছে তোমার কি সরল জটিল যৌগিক। কিন্তু এখন মনে রাখবা, এখন এটা আর থাকতেছে না। এখন এটাকে বলতে হবে মাত্র দুই প্রকার, একটা হচ্ছে সক্রিয় আর একটা হচ্ছে অক্রিয় বাক্য। ওকে, তাহলে স্টার দিয়ে রাখবা গঠন বিবেচনায় বাক্য দুই ধরনের। এটা বদলে গিয়েছে নতুন বই অনুযায়ী, তোমাদেরকে অনেক কিছুই নতুন করে পড়তে হবে, কারণ যেহেতু আমাদের বই পুস্তক বদলে গিয়েছে। বই পুস্তক বদলে গেলে সেই সাথে আমাদেরকেও কিছুটা পরিবর্তন ঘটাইতে হয়, পরিবর্তন আনতে হয়, কিছু করার থাকে না। যে পরিবর্তন আসলে সময়ের সাথে সাথে সবারই হওয়া প্রয়োজন। যে পরিবর্তন হতে পারে না ও হচ্ছে কি, ও হচ্ছে মফিজ, ও হচ্ছে আবুল, তাই না? আচ্ছা, তাহলে লিখবো যে
গঠনগত দিক বিবেচনায় বা গঠনগত দিক দিয়ে বাক্যকে দুই ভাগে ভাগ করা হয়। গঠনগত দিক দিয়ে, গঠনগত দিক দিয়ে। অবশ্যই এটা বললে তোমরা অনেকেই কনফিউজড হয়ে যাবা, সুতরাং এটা না বলে আমরা আরেকটা লাইন এখানে বলতে পারি। এটা না বলে আমরা আরেকটা লাইন বলতে পারি, সেটাকে একটু বলে দিচ্ছি। এটার বিকল্প হিসেবে আমরা বলতে পারি বাক্যের বিধেয় অংশে ক্রিয়াপদ থাকা বা না থাকা অনুসারে, মানে বাক্যের বিধেয় অংশে ক্রিয়াপদ থাকা অথবা না থাকা অনুসারে বাক্য দুই ধরনের। অর্থাৎ বাক্যের বিধেয় অংশে যদি ক্রিয়াপদ থাকে অথবা না থাকে, এই বাক্যের বিধেয় অংশে ক্রিয়াপদ থাকা অথবা না থাকা অনুসারে তোমার হচ্ছে এই বাক্য দুই ধরনের। এক হচ্ছে সক্রিয় বাক্য, দুই হচ্ছে অক্রিয় বাক্য। এক হচ্ছে সক্রিয় বাক্য আর দুই হচ্ছে অক্রিয় বাক্য। তাহলে এক হচ্ছে সক্রিয় বাক্য, দুই হচ্ছে অক্রিয় বাক্য। এখন প্রশ্ন হচ্ছে সক্রিয় বাক্য কি আর অক্রিয় বাক্য কি। তোমাদের এইটুকু লেখা শেষ হলে আমি লিখতে পারি। যেহেতু আমি আবার মাইক্রোফোন ব্যবহার করতেছি, কথা তো বলা যাবেই না, কথা বললে শুনবো না। একটু চ্যাট বক্সে লেখো যে এইটুকু লেখা শেষ কিনা। Good. তাহলে শেষ। মনে রাখবা, অক্রিয় বাক্য হচ্ছে বাক্যের যে অংশে ক্রিয়াপদ থাকে তাকে বলা হয় সক্রিয়। তাহলে সক্রিয় বাক্য কাকে বলে আবার লিখবো, সক্রিয়। সক্রিয় হচ্ছে যে বাক্যের বিধেয় অংশে ক্রিয়াপদ থাকে, যে বাক্যের বিধেয় অংশে, যে বাক্যের বিধেয় অংশে ক্রিয়াপদ থাকে। তাহলে যে বাক্যের বিধেয় অংশে ক্রিয়াপদ থাকে তাকে বলা হয় সক্রিয় বাক্য। তার মানে বিধেয় অংশ যেটা, সেই অংশের মধ্যে ক্রিয়াপদ থাকতে হবে। যদি ক্রিয়াপদ থাকে তবেই সেটাকে বলা হবে সক্রিয় বাক্য। কি করে দেখো, যেমন বলা হলো আহ উদাহরণস্বরূপ যে আমার মা চাকরি করেন। উদাহরণস্বরূপ আমার মা চাকরি, আমার মা চাকরি করেন। তাহলে এই বাক্যের এই যে চাকরি করেন, এটা হচ্ছে ক্রিয়াপদ। কি করেন? চাকরি করেন। তাহলে দেখো, এইটা হচ্ছে বাক্যের বিধেয় অংশ এবং এই বিধেয় অংশের মধ্যে তোমার ক্রিয়াপদটা আছে। এই যে চাকরি করেন, এটা হচ্ছে ক্রিয়াপদ। যেহেতু ক্রিয়াপদ আছে বাক্যের বিধেয় অংশে, সুতরাং এই বাক্যের নাম হচ্ছে সক্রিয় বাক্য। তাহলে আমার মা চাকরি করেন, এই বাক্যে ক্রিয়াপদ আছে, এই জন্য এটাকে বলা হয় সক্রিয় বাক্য। আবার দেখো, যদি কোনো বাক্যে বিধেয় অংশে ক্রিয়াপদ না থাকে তাকে বলা হয় অক্রিয়। তাহলে অক্রিয় বাক্য কি? অক্রিয় বাক্য হচ্ছে বাক্যের বিধেয় অংশে, বাক্যের বিধেয় অংশে ক্রিয়াপদ না থাকলে, বাক্যের বিধেয় অংশে ক্রিয়াপদ না থাকলে তাকে অক্রিয় বাক্য বলে। বাক্যের বিধেয় অংশে ক্রিয়াপদ না থাকলে, ক্রিয়াপদ না থাকলে তাকে বলা হয় অক্রিয় বাক্য। মানে বাক্যের যে বিধেয় অংশটা, সে বিধেয় অংশের মধ্যে কোনো ধরনের ক্রিয়াপদ থাকবে না। যদি ক্রিয়াপদ না থাকে তবে আমরা সেটাকে বিধেয় বাক্য বলি। কিভাবে? উদাহরণস্বরূপ, যেমন তিনি বাংলাদেশের নাগরিক, তিনি বাংলাদেশের, তিনি বাংলাদেশের নাগরিক। এই যে তিনি বাংলাদেশের নাগরিক, এই বাক্যে কোনো ক্রিয়াপদ নেই। তিনি বাংলাদেশের নাগরিক, এই বাক্যে কোনো ক্রিয়াপদ নেই।
তাহলে তিনি বাংলাদেশের নাগরিক, এই বাক্যে কোনো ক্রিয়াপদ না থাকায়, মানে উদ্ভিদের অংশে কোনো ক্রিয়াপদ না থাকায় তোমার এই বাক্যকে বলা হয় অক্রিয় বাক্য। তাহলে এই হচ্ছে আমাদের আহ গঠন বিবেচনা অথবা বিধি অংশে ক্রিয়াপদ না থাকা অথবা থাকার উপর নির্ভর করে যে বাক্যটা সক্রিয় এবং অক্রিয়। আশা করি ক্লিয়ার। ক্লিয়ার কিনা একটু চ্যাট বক্সে লেখো ক্লিয়ার কিনা। আচ্ছা, একটা সময় আমরা পড়তাম অর্থ অনুযায়ী বাক্যের শ্রেণী বিভাগ, যে অর্থ অনুসারে বাক্যকে কত ভাগে ভাগ করা হয়। আমরা সেখানে পড়তাম অর্থ অনুযায়ী বাক্যকে তোমার হচ্ছে 5 ভাগে ভাগ করা হয়, কিন্তু বর্তমানে সেটাও বদলে গিয়েছে। এখন বলতে হয় অর্থ অনুসারে বাক্যকে মানে 4 ভাগে ভাগ করা হয়, এবং সেটা অর্থ অনুযায়ী নয়। একটু ওয়েট। লেখবা বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যকে 4 ভাগে ভাগ করা হয়। তার মানে আমাদের নতুন বই অনুযায়ী পড়তে হচ্ছে, পুরাতন বই অনুসারে নয়। স্টার দিয়ে লেখবা বক্তব্যের বক্তব্যের লক্ষ্য অনুসারে, বক্তব্যের লক্ষ্য অনুসারে বা বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যকে 4 ভাগে ভাগ করা হয়। বাক্যকে 4 ভাগে ভাগ করা হয়। তাহলে বক্তব্যের লক্ষ্য অনুসারে অথবা বক্তব্য আহ ওই যে আগে বলতাম অর্থ অনুসারে বাক্যকে কত ভাগে ভাগ করা হয়, বাক্যকে 4 ভাগে ভাগ করা হয়। তাহলে 1 নম্বরে বিবৃতিমূলক বাক্য, 1 নম্বরে বলা হয় বিবৃতিমূলক বাক্য। 2 নম্বরে বলা হয় প্রশ্নবাচক বাক্য। 2 নম্বরে বলা হয় প্রশ্নবাচক বাক্য। 1 নম্বরে বিবৃতিমূলক, 2 নম্বরে প্রশ্নবাচক, 3 নম্বরে অনুজ্ঞাবাচক, 3 নম্বরে অনুজ্ঞাবাচক, 3 নম্বরে অনুজ্ঞাবাচক, 4 নম্বরে আবেগবাচক, 4 নম্বরে আবেগবাচক। আবেগবাচক, তাহলে বর্তমানে আমরা এই 4 ধরনের বাক্যকে পড়তে পারি। কয় ধরনের বাক্য? 4 ধরনের। তাহলে দেখো, আগে আমরা পড়তাম অর্থ অনুযায়ী 5 প্রকার, সেখানে পড়তাম বিবৃতিমূলক, প্রশ্নবাচক, সেখানে পড়তাম আদেশ, সেখানে পড়তাম ইচ্ছা, তাহলে আর হচ্ছে আবেগ বিস্ময়। তাহলে আমাদের সেই আগের তোমার হচ্ছে ইচ্ছা এবং আদেশ সেটা গেল কোথায়? সেই আগের ইচ্ছা এবং আদেশ এই দুইটা মিলে গেছে অনুজ্ঞাবাচকে। তার মানে এইটা আগের ছিল দুইটা, সেই দুইটা মিলে একটা। তাহলে এখানে ব্রেকেট দিয়ে লিখতে পারো ইচ্ছা প্লাস, মানে ইচ্ছা প্লাস আদেশ। ইচ্ছা প্লাস আদেশ, অর্থাৎ ওই যে আগে অপটেটিভ সেন্টেন্স ছিল যেটা ইচ্ছা, আর একটা হচ্ছে আদেশ, নিষেধ, অনুরোধ যেটা দিয়ে বোঝাতাম আহ সেটা সেটা ওই দুইটা মিলে হচ্ছে তোমার অনুজ্ঞাসূচক বাক্য। মানে আদেশ, উপদেশ, নিষেধ এই জাতীয় আমরা একটা বাক্যে বোঝাতাম, সেই দুইটা মিলে হচ্ছে বর্তমানে অনুজ্ঞা। তাহলে এই হচ্ছে বর্তমানে 4 প্রকার। তাহলে আগে ছিল 5 প্রকার, এখন হচ্ছে 4 প্রকার। তাহলে আগে ছিল 5 প্রকার, এখন কয় প্রকার? 4 প্রকার।
ওকে, তাহলে বিবৃতিমূলক বাক্য, বিবৃতিমূলক বাক্য কাকে বলে? ইংলিশে বলে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ইংলিশে কি বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স। তোমরা পড়ছো যে বাক্যে কোনো কিছু সম্পর্কে বিবরণ দেওয়া হয় তাকে বলা হয় বিবৃতিমূলক বাক্য। মানে কোনো কিছু সম্পর্কে যদি বিবৃতি দেওয়া হয়, উদাহরণ দেওয়া হয়, তবে সেটাকে বলা হয় বিবৃতিমূলক বাক্য। মানে যে কোনো ব্যক্তি বস্তু সম্পর্কে কি করা হলো, তুমি বিরাট কিছু বিবরণ দিলা, সেটাই হচ্ছে বিবৃতিমূলক। ইংলিশে বলো অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন আমি যদি বলি যে কোনো কিছু সম্পর্কে যদি একটু বিবৃতি দেই, যে লোকটি অত্যন্ত দরিদ্র বা লোকটি গরিব, তাহলে আমি বললাম লোকটি গরিব। এই যে লোকটি হচ্ছে গরিব, এই যে লোকটি গরিব, এই গরিবটাই হচ্ছে তোমার বিবৃতিমূলক বাক্য। মানে ইংলিশে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স। ইংলিশে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স। হুম। আমি একটা জিনিস খেয়াল করলাম, যে আমি বারবার মিউট করে দিই কিন্তু তোমরা আনমিউট করো। আমি তোমাদেরকে বলছিলাম যে দেখো, তোমরা যদি কোনো কথা বলো সেই কথা আমাদের কানে, আমার কানে আসবে না, কারণ আমি মাইক্রোফোন ব্যবহার করতেছি। এই যে মাইক্রোফোন ল্যাপটপে ব্যবহার করলে কোনো কথা আমার কাছে আসবে না, আমার শুধু ইনপুট হবে, কারণ আউটপুটের কোনো হেডফোন আমার কাছে নেই। তাহলে আমি তোমাদেরকে মিউট করে দিয়েছি কিন্তু তবু তোমরা আনমিউট করে ফেলো কেন? আমি বারবার মিউট করে দিই, তোমরা আনমিউট করে ফেলো। আর একজনকে দেখলাম, সাদিয়া, তোমার ভিডিও অন করা কেন? ভিডিও তো অন করতে বলি নাই রে ভাই। হ্যাঁ, ভিডিও অন করতে বললে তবেই না তোমরা ভিডিও অন করতে পারো। ওই যে আবার কে যেন জয়েন করে, জয়েন করি আর আনমিউট হয়ে যায়। মিউট করবা, মানে যে যোগদান করো সে একটু কষ্ট করে মিউট করবা, কারণ মিউট না করলে তোমার ওইখানে যে সাউন্ড গুলো থাকে সেই সাউন্ড গুলো আরেকজনের কাছে যায়, গেলে তখন তার প্রবলেম হয়। যাই হোক, আশা করি কথাটা মনে রাখবা। কোনো কথা বললে কিন্তু আমি শুনবো না। এই যে আমি আবার মিউট করে দিচ্ছি, তোমরা আবার আনমিউট হয়ে গেছো। বুঝি না এরকম হচ্ছে কেন, তোমরা মিউট অপশনে ক্লিক করো কেন? তোমরা মাইক্রোফোনের মধ্যে হাতে দিবা না, তোমাদের কোনো কথা বলার থাকলে তোমরা চ্যাট বক্সে লাগবা। এই যে রত্না আক্তার, আমি একটু আগে মিউট করলাম, তুমি আবার আনমিউট হয়ে যাচ্ছ কেন? আমি মিউট করে দিই, তোমরা নিজের আনমিউট হয়ে যাও, তাহলে তো বিপদ। আনমিউট হয়েছে। আচ্ছা, একটু কষ্ট করে একটু নিজেরটা একটু খেয়াল করবা যে তুমি মিউট আসো না আনমিউট আসো, এটা একটু খেয়াল করতে হবে, কারণ আমি এই জায়গা থেকে বুঝবো না। আমি এই জায়গা থেকে বুঝবো না, কারণ আমি কোনো কথাই।
দেখেন, যেটা বলতেছিলাম, তাহলে আমরা এই বিবৃতিমূলক বাক্য মানেই হচ্ছে যে বাক্যের মাধ্যমে কোনো কিছু সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়া হয় তাকে বলা হয় বিবৃতিমূলক বাক্য। তাহলে লোকটি গরিব, এটা হচ্ছে বিবৃতি দেওয়া হয়েছে। এরপর দেখো প্রশ্নবোধক বাক্য, যে বাক্যের মাধ্যমে কোনো কিছু জানতে চাওয়া হয় সেটাকে বলা হয় প্রশ্ন। যেমন বলা হলো, তোমার নাম কি? তোমার নাম কি, এটাকে বলা হয় বিবৃতিমূলক বাক্য। তুমি কি খেয়েছো? তুমি কি ঘুমাচ্ছ? তুমি কি এই মহাকাব্য পড়েছো? তুমি কি নাটকটি পড়েছো? তুমি কি উপন্যাসটি পড়েছো? কোনো কিছু জানতে চাওয়া, এই জানতে চাওয়ার নামই হচ্ছে তোমার প্রশ্নবোধক বাক্য। তিন হচ্ছে অনুজ্ঞা। অনুজ্ঞা মানে যে বাক্যের মাধ্যমে আদেশ, নিষেধ, ইচ্ছা, অনুরোধ ইত্যাদি বোঝানো হবে। যেমন আমরা বললাম দরখাস্তটা পড়ুন। এই যে দরখাস্তটা পড়ুন, এটা অনুরোধ করা বোঝানো হলো। দরখাস্তটা পড়ুন মানে অনুরোধ। এই যে অনুরোধ করলাম তোমার, এটাই হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। আবার বলা হলো মিথ্যা বলো না। মিথ্যা বলবে, মিথ্যা বলবে না। এই যে তোমার ভবিষ্যৎকালে তোমার উপদেশ দেওয়া হচ্ছে যে তুমি মিথ্যা বলবে না, তাহলে মিথ্যা বলবে না, তাহলে এটাই হচ্ছে তোমার অনুজ্ঞা। অনুজ্ঞা মানে আদেশ, নিষেধ, উপদেশ। আর বিস্ময়সূচক বাক্য, ইংলিশে বলে এক্সক্লামেটরি সেন্টেন্স, বাংলায় বলে অনন্যই অব্যয়। বিস্ময়সূচক বাক্য যে বাক্যের মাধ্যমে দুঃখ, যন্ত্রণা, আনন্দ, বেদনা, উল্লাস, হতাশা ইত্যাদি প্রকাশ করা হয়। যেমন তুমি বললা, হায় এই ছিল আমার কপালে। এই যে এই ছিল আমার কপালে, এই যে এটা দ্বারা দেখো আফসোস প্রকাশ করেছো বা হতাশ প্রকাশ করেছো, অথবা খুব খুশি হয়ে গেছো। খুব খুশি হয়ে কি বললা? খুব খুশি হয়ে বললা, খুব খুশি হয়ে বললা যে মরি মরি কি সুন্দর প্রভাতীর রূপ। মরি মরি কি সুন্দর, কি সুন্দর প্রভাতীর, কি সুন্দর প্রভাতীর রূপ। তো সকালবেলার রূপ দেখে তুমি খুশি হয়ে বললা যে মরি মরি কি সুন্দর প্রভাতীর রূপ, যে আমি সকালবেলার রূপ দেখে খুশি হয়ে গেছি। মানে এটাকে বলা হয় উল্লাস প্রকাশ করা বা আনন্দ প্রকাশ করা। তাহলে এই জাতীয় বাক্যগুলোকে বলা হয়ে থাকে তোমার বিস্ময়সূচক বাক্য। তাহলে এইটা গেল হচ্ছে আমাদের কি বিবেচনায় বলেছিলাম, ওই যে লক্ষ্য বিবেচনায়। এখন আমরা দেখব যে প্রকৃত অর্থেই আমরা ওই যে গঠনগত বিবেচনায় যে বাক্যগুলো করতাম সেটা। তাহলে গঠন অনুসারে বাক্যকে কত ভাগে ভাগ করা হয়? গঠন অনুসারে বাক্যকে তিন ভাগে ভাগ করা হয়, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ অংশ বাক্যের মধ্যে। তাহলে গঠন অনুসারে বাক্য তিন প্রকার। গঠন অনুসারে বাক্য হচ্ছে তিন প্রকার। এক নম্বরে সরল বাক্য। এক নম্বরে সরল বাক্য, সিম্পল সেন্টেন্স। সরল বাক্য, সরল মানেই সরল, সরল মানেই সহজ, সরল মানেই সোজা। সরল মানে হচ্ছে ডাল দিয়ে ভাত খাবা, সোজা রাস্তায় হেঁটে যাবা, একেই বলা হয় সরল। সরল মানে হচ্ছে যেখানে জটিল কোনো কিছু থাকবে না। সরল মানে হচ্ছে যেখানে শর্ত থাকবে না। সরল মানে হচ্ছে যেখানে কোনো কনজাংশন মানে অব্যয় পদ থাকবে না। তাহলে সরল কাকে বলে? একবার যে বাক্যে একটি উদ্দেশ্য, যে বাক্যে একটি উদ্দেশ্য, ব্রেকেট দিয়ে কর্তা, তাহলে যে বাক্যে একটি উদ্দেশ্য, ব্রেকেট দিয়ে হচ্ছে কর্তা, এবং একটি সমাপিকা ক্রিয়া, এবং একটি একটি সমাপিকা ক্রিয়াপদ, একটি সমাপিকা ক্রিয়াপদ থাকে। তাহলে যে বাক্যে একটি উদ্দেশ্য মানে হচ্ছে কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়াপদ থাকে, যে বাক্যে একটি উদ্দেশ্য, উদ্দেশ্য মানে হচ্ছে কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়াপদ থাকে, তাকে বলা হয় সরল বাক্য। তাকে কোন বাক্য বলা হয়? সরল বাক্য। তাহলে সরল বাক্যের গঠন কি, মানে সরল বাক্যের শর্তগুলো কি?
আমরা কোন মানে কত সহজে এই সরল বাক্যগুলো চিনতে পারি, সরল বাক্যগুলো চিনতে পারি। তাহলে সরল বাক্যের শর্ত, সরল বাক্যের মধ্যে কিছু শর্ত থাকে। শর্ত নম্বর 1, কোনো ধরনের অব্যয় পদ থাকবে না, কোনো ধরনের অব্যয় পদ থাকবে না। তার মানে সরল বাক্যে কোনো ধরনের অব্যয় পদ থাকে না, সরল বাক্যে কোনো ধরনের অব্যয় পদ থাকবে না। নাম্বার 2, বাক্য খণ্ডিত হয় না। তাহলে সরল বাক্য কখনোই খণ্ডিত হবে না, এজন্য বলা হয় সরল বাক্যের মাঝে কমা বসবে না। তাহলে সরল বাক্যে কমা বসে না। 3 নম্বর, একটি মাত্র, একটি মাত্র সমাপিকা ক্রিয়াপদ থাকে, একটি মাত্র সমাপিকা ক্রিয়াপদ থাকে। তাহলে এইগুলোকে সরল বাক্য বলা হয়, একটি মাত্র সমাপিকা ক্রিয়াপদ থাকে। তাহলে যেমন আমরা যদি যেমন দিয়ে বলি, সরল বাক্যের উদাহরণ কোনগুলো? যেমন দেখো, বুদ্ধিমান ব্যক্তি কখনো এ কাজ করবে না। উদাহরণ যেমন, বুদ্ধিমান ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি কখনো এ কাজ করবে না। যে যে ব্যক্তিটা বুদ্ধিমান, এই বুদ্ধিমান ব্যক্তি কখনোই এই কাজ করবে না, বুদ্ধিমান ব্যক্তিরা কখনোই এই কাজ করে না। এই বাক্যে দেখো, খেয়াল করো, একটাই মাত্র সমাপিকা ক্রিয়া, এ কাজ করবে না, এই যে করবে না, একটাই মাত্র সমাপিকা ক্রিয়া আছে। তাহলে সরল বাক্যে একটা মাত্র সমাপিকা ক্রিয়াপদ থাকে, মাঝখানে কোনো ধরনের অব্যয় পদ থাকবে না, মাঝখানে কোনো কমা টমা কিচ্ছু থাকবে না। এই জাতীয় বাক্যগুলোকে বলা হয় সরল বাক্য। ওকে, আমরা আমরা দেখতে পাচ্ছি অলরেডি 3 জন লিভ। আচ্ছা, ভালো ছেলেরা, ভালো ছেলেরা মায়ের মায়ের কথা শোনে, মায়ের কথা শোনে। তাহলে ভালো ছেলেরা মায়ের কথা শোনে, কারা ছেলে, কোন ছেলে? ভালো ছেলে, ভালো ছেলে, ভালো ছেলেরা মায়ের কথা শোনে। দেখো, এখানে মেয়েদের কথা বলা হয়নি, বলা হয়নি যে ভালো মেয়েরা মায়ের কথা শোনে, সবসময় বলা হয়ে থাকে ভালো ছেলেরা মায়ের কথা শোনে। তাহলে এখানে কথা শুনে হচ্ছে সমাপিকা ক্রিয়া, সুতরাং এটাকে বলা হয় সরল বাক্য। আমরা আরো যদি বলি সরল বাক্যের ক্ষেত্রে, যে তার বয়স হলেও বুদ্ধি বাড়েনি, তার বয়স হলেও, তার বয়স হলেও বুদ্ধি বাড়েনি। রবীন্দ্রনাথ ঠাকুরের হৈমন্তী গল্পের হৈমন্তী সম্পর্কে বলা হয় যে তার বয়স হলেও বুদ্ধি বাড়েনি। সাধারণত এটা হচ্ছে সরল বাক্য। আবার দেখো, বলা হয়ে থাকে সরল বাক্যে, সরল বাক্যে বলা হলো লোকটি ধনী হলেও কৃপণ, লোকটি ধনী হলেও, লোকটি ধনী হলেও কৃপণ, লোকটি ধনী হলেও কৃপণ। এগুলো হচ্ছে সরল বাক্য। তার মানে আমরা সরল বাক্যকে সহজেই চিনতে পারবো, যে এই বাক্যের মাঝে কোনো কমা টমা কিছু থাকবে না, এই বাক্যে কোনো আশ্রিত বাক্য থাকে না, এই বাক্যগুলোতে কোনো ধরনের মানে অন্য কোনো অব্যয় পদের মাধ্যমে কেউ কারোর সঙ্গে যুক্ত হয়, এরকম কোনো কোনো কিছুই থাকে না। তাহলে এই বাক্যকে বলা হয় সরল বাক্য। তাহলে মুছে ফেললাম, আমার মনে হয় তোমাদের লেখা শেষ। লেখা শেষ কিনা? নাম্বার 2, জটিল বা মিশ্র বাক্য।
তোমাদের জন্য তো চ্যাট বক্স উন্মুক্ত, তোমরা তো সেখানে লিখতে পারো প্রশ্ন করলে, তাই না? আচ্ছা, নাম্বার 2, জটিল বা মিশ্র বাক্য। জটিল বা মিশ্র বাক্য। জটিল বা মিশ্র বাক্য, এবার যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্যের সাথে, যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্যের সাথে অপর অপর আরেকটি অপ্রধান অপ্রধান খণ্ড বাক্য সাপেক্ষভাবে যুক্ত হয়, তাকে বলে জটিল বা মিশ্র বাক্য। তার মানে যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্যের সাথে এক বা অপর আরেকটি অপ্রধান খণ্ড বাক্য সাপেক্ষভাবে যুক্ত হয়, এখানে সাপেক্ষ না লিখলেও চলে, মানে অপর আরেকটি অপ্রধান খণ্ড বাক্য যুক্ত হয়, তাকেই বলা হয়ে থাকে সাধারণত জটিল বা মিশ্র বাক্য। তার মানে জটিল বা মিশ্র বাক্যে একটা বাক্যের সঙ্গে আরেকটা বাক্য যুক্ত হবে। জটিল বাক্যে একটি থাকবে প্রধান খণ্ড বাক্য, অপর আরেকটি থাকবে অপ্রধান খণ্ড বাক্য। তবে একটা ছাড়া আরেকটা সাধারণত এই সমস্ত বাক্যে পূর্ণতা লাভ করে না। তার কারণ এই বাক্যগুলোর মধ্যে শর্ত প্রযোজ্য থাকে। যখন শর্ত প্রযোজ্য থাকে তখন এক অংশ ছাড়া আরেক অংশ কখনোই সফলতা লাভ করে না। তাহলে আমরা এই জটিল বা মিশ্র বাক্যগুলো মানে চিনতে পারি কত সহজে, এগুলো চেনা যায় খুব সহজে। মানে কিভাবে চেনা যায়? চেনা যায় কিভাবে চেনা যায়? সাধারণত বাক্যে বাক্যে যে সে যে সে যেমন তেমন, যে সে যেমন তেমন, যা তা যা তা, যদি তবে যদি তবে, যখন তখন ইত্যাদি, যখন তখন ইত্যাদি থাকে। তাহলে বাক্যে যে সে যেমন তেমন, যা তা, যদি তবে, যখন তখন ইত্যাদি থাকে। তার মানে এইগুলো বাক্যের মধ্যে থাকে। যখন এই জাতীয় সাপেক্ষ সর্বনাম পদ বাক্যের মধ্যে থাকে তখন সেই বাক্যগুলো জটিল বাক্য হয়। 2 নম্বর, খণ্ড বাক্যের মাঝে কমা বসবে। 2 নম্বর, খণ্ড বাক্যের খণ্ড বাক্যের মাঝে কমা বসবে। অর্থাৎ দুটো যে খণ্ড বাক্য থাকে সেই খণ্ড বাক্যের মাঝখানে কমা বসবে, খণ্ড বাক্যের মাঝে কমা বসবে, খণ্ড বাক্যের মাঝে কমা বসে। নম্বর 3, অন্য কোনো পদের দোষ গুণ, অন্য পদের দোষ গুণ অবস্থা অবস্থা বুঝাবে বা বুঝায়। অন্য পদের দোষ গুণ অবস্থা বুঝাবে অথবা বুঝায়। উপরেটা মুসলাম। নাম্বার 4, ক্রিয়াপদ ক্রিয়াপদ সংগঠিত হওয়ার স্থান অথবা কাল মানে সময়, অথবা না হওয়ার মানে ক্রিয়াপদ সংগঠিত না হওয়ার কারণ উল্লেখ থাকলে, কারণ উল্লেখ থাকলে মানে কেন ক্রিয়াপদ সংগঠিত হলো সেই কারণ উল্লেখ করা আছে, অথবা কেন ক্রিয়াপদ সংগঠিত হলো না সেই কারণটাও উল্লেখ করা আছে। যদি থাকে তবে আমরা সেই বাক্যকে তোমার হচ্ছে জটিল বাক্য বলবো। যদি সেই কারণগুলো উল্লেখ করা থাকে তবে আমরা সেই বাক্যকে জটিল বাক্য বলবো।
লেখা শেষ? মাহমুদ আক্তার লেখা শেষ। ওকে, তাহলে হচ্ছে অনেকেরই লেখা শেষ, বুঝতে পারলাম। এখন দেখো, তাহলে আমরা উদাহরণে যাচ্ছি যে কোন ধরনের বাক্য আসলে জটিল হয়। মনে রাখবা এই জাতীয় বাক্যে সাধারণত শর্ত প্রযোজ্য থাকে। মানে এই জাতীয় বাক্যগুলোতে দেখা যায় কি ঘুরে ফিরে নানান রকম শর্ত থাকবে। শর্তগুলো কেমন? যেমন তুমি এলে আমি যাব। যেমন তুমি এলে আমি যাব। যেমন দেখো, তুমি এলে, শর্ত দিলা, তুমি এলে আমি যাব। তাহলে আমি যাব কখন? তুমি এলে। এই যে শর্ত আছে, আবার একটা ছোট্ট করে কমা দেওয়া আছে। যখন কমা দেওয়া হয় তখন একটা বাক্য আরেকটা বাক্যের উপর নির্ভরশীল হয়ে যায়। একেই বলা হয় সরল, সরি জটিল বা মিশ্র বাক্য। দেখো, যদি সত্য বলো, যদি সত্য বলো, যদি সত্য বলো তবে মুক্তি পাবে। যদি সত্য বলো তবে মুক্তি পাবে। তাহলে একমাত্র মুক্তি পাওয়া যাবে কখন? সত্য বললে। তাহলে একটা আরেকটার উপর নির্ভরশীল, একটা আরেকটার উপর সাপেক্ষভাবে যুক্ত হয়েছে। আবার দেখো, বলা হলো যে তুমি আসবে বলে, তুমি আসবে বলে আমি অপেক্ষা, আমি অপেক্ষা করছি। তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি। তাহলে আমি অপেক্ষা করছি, কেন অপেক্ষা করতেছি সেই কারণটা উল্লেখ করা আছে। কারণটা কি? কারণ হচ্ছে তুমি আসবে বলে। তাহলে আমি অপেক্ষা করছি কেন? তুমি আসবে বলে, সে কারণ উল্লেখ করা আছে। তাহলে যদি ক্রিয়াপদ সংগঠিত হওয়া অথবা না হওয়ার কারণ উল্লেখ করা থাকে, তাহলেও সেই বাক্য জটিল বা মিশ্র হতে পারে। দেখো, আমরা কোনো কমাটো, সরি এই যে যখন তখন ছাড়াও বাক্য লিখতে পারি। যেমন ধন ধান্য, ধন ধান্য পুষ্পে ভরা আমাদের, আমাদের এ বসুন্ধরা। ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এ বসুন্ধরা। বসুন্ধরা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। পৃথিবী ভরে গেছে কিসে? ধন ধান্য পুষ্পে। পৃথিবী ভরে গেছে ধন ধান্য পুষ্পে। তার মানে যখন পৃথিবী ধন ধান্য পুষ্পে ভরে যায়, তখন এই পৃথিবীর অবস্থান নির্দেশ করে। আমরা বলেছিলাম যে অন্য কোনো পদের দোষ গুণ অবস্থাও বোঝাবে, যদি বোঝায় তাহলে বাক্য জটিল হয়। এখানে অন্য পদের দোষ গুণ বোঝানো হয়েছে বলেই বাক্য জটিল। আবার দেখো, বলা হলো আমরা জটিল বাক্যে তো মানে হাজারটা শর্ত পড়তে পারি, তাই না? যে যখন, যখন দুঃখ আসে, যখন দুঃখ আসে তখন বিপদও আসে, তখন বিপদও আসে। যখন দুঃখ আসে তখন বিপদও আসে। তার মানে দুঃখ এবং বিপদ দুইটা একসাথে আসে। এই জন্য বলা হলো যখন দুঃখ আসে তখন বিপদও আসে। তার মানে দুঃখ এবং বিপদ এই দুইটা একই সাথে আসে, একটা আরেকটার পরস্পর। তাহলে যে যখন আছে তখন আছে। দেখো, যখন টাকার দরকার ছিল, যখন টাকার দরকার ছিল, কমা তখন পাইনি। এটা কিন্তু একটা মাত্র বাক্য। এই মাঝখানে কমা থাকার কারণে এই বাক্যটাও কি হয়ে যায়? জটিল বাক্য হয়ে যায়। আবার দেখো, আমি মাঠে গিয়ে দেখলাম, আমি মাঠে গিয়ে দেখলাম, আমি মাঠে গিয়ে দেখলাম খেলা শেষ হয়েছে। আমি মাঠে গিয়ে দেখলাম খেলা শেষ হয়েছে। তাহলে মাঠে গিয়ে কি দেখলাম? দেখলাম হচ্ছে খেলাটা শেষ হয়ে গেছে। তাহলে দেখো, এই বাক্যে যদি তবে নেই, যখন তখন নেই, কিন্তু তারপরেও এই বাক্য জটিল কেন? একটা কমা আছে। আমি মাঠে গিয়ে দেখলাম, এখানে বক্তার বক্তব্য অসম্পূর্ণ, এখানে বক্তার বক্তব্য অসম্পূর্ণ। ও, ধন ধান্য উদাহরণটা বোঝনি। বলা হয়েছিল, আচ্ছা আগে এটা বুঝে নিচ্ছি, তারপর আমি ওই উদাহরণে যাচ্ছি। এখানে বলা হয়েছে আমি মাঠে গিয়ে দেখলাম খেলা শেষ হয়ে গেছে। ধরো খেলা শেষ হয়েছে, এই বাক্যটা আমি লিখিনি, শুধু বললাম মাঠে গিয়ে দেখলাম। আচ্ছা, মাঠে গিয়ে কি দেখলাম?
তাহলে দ্বিতীয় বাক্যটা উত্তর হিসেবে আসতেছে যে খেলা শেষ হয়ে গিয়েছে, তার মানে খেলা শেষ হয়েছে। এই খেলা শেষ হয়েছে এটা দেখার জন্য তুমি মাঠে গিয়েছো। এইটাকে বলা হয় বিশেষ্য স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য। আর সব থেকে বড় কথা, বাক্যের মাঝে একটি কমা আছে। আর যেটা বুঝো নাই বললাম, ধন ধান্য পুষ্পে ভরা, ধন ধান্য পুষ্পে ভরা এ আমাদের বসুন্ধরা, এ আমাদের বসুন্ধরা। বসুন্ধরা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। পৃথিবী ভরে গেছে ধন ধান্যে পুষ্পে, তাহলে এটা পৃথিবীর অবস্থান। আমরা সংজ্ঞায় বলেছি যদি অন্য কোনো পদের দোষ গুণ অবস্থানও বোঝায় তাহলেও তাকে বলা হয়ে থাকে তোমার জটিল বাক্য। তাহলে এখানে বসুন্ধরা পৃথিবী, পৃথিবীর অবস্থান কি? ধন ধান্যে পুষ্পে ভরে আছে, এই জন্য এটাকে জটিল বাক্য বলা হয়। এরপর দেখো, আমাদের বাজারের অনেক বইগুলোতে একটু ভুল আছে একটা বাক্য, সেটা হচ্ছে তার মা ছিল না বলে, তার মা ছিল না, তার মা ছিল না বলে কেউ তার, কেউ তার চুল বেঁধে দেয়নি। তার মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। দেখো, তার মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, খেয়াল করো। চুল বেঁধে দেয়নি কেন? এই বাক্যের মধ্যে কোনো কমা টমা নাই, কোনো কমা নাই। তারপরেও এই বাক্যটা জটিল। কেন জটিল? তার মা ছিল না বলে এখানে একটা কমা চলে আসে, কেউ তার চুল বেঁধে দেয়নি। চুল বেঁধে দেওয়া হয়নি কেন? চুল বেঁধে কেন দেওয়া হয়নি তার কারণটা উল্লেখ করা আছে। কারণটা হচ্ছে তার মা ছিল না বলে। তাহলে দেখো, বলা হলো যে তার মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। প্রশ্ন হচ্ছে তার চুল কেন বেঁধে দেওয়া হয়নি? কারণ হচ্ছে তার মা ছিল না। এজন্যই এটা হচ্ছে তোমার আহ এজন্যই এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে ওই বাজারের বইগুলোতে এটাকে সরল বাক্য হিসেবে উত্তর দেওয়া হয়, কিন্তু বাক্যটা আসলে সরল নয়, বাক্যটা হচ্ছে জটিল। কারণ ক্রিয়াপদ সংঘটিত না হওয়ার কারণ এখানে উল্লেখ করা আছে।